বন্ধুরা, আগেই আপনাদের জানিয়েছিলাম যে মুখে যতই বীর বীরাঙ্গনার ভাব দেখান না কেন, জুলাইয়ের শেষ দুটো দিন ঘিরে ভাইপোর হাড়ে কার্যত ঠকঠকানি ধরে গেছে। কেননা দুদিন দুটি আদালতে সেখানে কিন্তু বড় ইনসিডেন্ট আছে। ৩০শে জুলাই কলকাতা হাইকোর্ট এবং ৩১শে জুলাই সুপ্রিম কোর্ট। ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ঘোরালো হতে পারে, যতই মুখে বড় বড় কথা হোক না কেন। যদি তদন্তকারী সংস্থা সঠিকভাবে তাদের রিপোর্ট পেশ করে এবং আদালতে যদি সেই পর্যবেক্ষণটা উঠে আসে, তাহলে কিন্তু ভাইপোর কপালে অনেক দুঃখ আছে। আর এই সবের পরিপ্রেক্ষিতেই এবার পিসিমণি হঠাৎ বলা নেই কওয়া নেই দিল্লি সফর করছেন, এবং সেটাও দু এক দিনের জন্য নয়, প্রায় ৩.৫ দিন ধরে তিনি দিল্লি পড়ে থাকছেন। আর এই নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে। এখনো যদিও জানা যায়নি যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে কিনা পিসিমণির, কিন্তু সেখানে যে বৈঠক হতে পারে আমলা মহলে এমন ইঙ্গিত গেছে, এবং তার জন্য আলাদা প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার থেকেও বড় কথা, যে যে ঘটনাকে কেন্দ্র করে এই দিল্লি সফর এবং ৩.৫ দিন ধরে দিল্লি থাকছেন, সেই ঘটনায় এর আগে পিসিমণিকে কিন্তু বারবার অনুপস্থিত থাকতে দেখা গেছে। তাহলে এখন হঠাৎ করে কিসের এত জোর পড়লো, কিসের এত দরকার পড়লো যে সব ছেড়ে দিয়ে দিল্লি ছুটতে হচ্ছে এবং ৩.৫ দিন সেখানে পড়ে থাকতে হচ্ছে? এমনকি সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে না, এমন কথা জোর দিয়ে কেউ বলতে পারছেন না। বরং সেই বৈঠক হলে সেখানে একটা প্রস্তুতিও আলাদা করে, মানে যে ইনসিডেন্টের জন্য যাচ্ছেন তার বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে, তার জন্য আলাদা করে প্রস্তুতি শুরু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই একান্ত বৈঠকটা কিসের জন্য দরকার পড়ছে? তাহলে কি আবারও পা ধরিবার চেষ্টা? আর তার থেকেও বড় প্রশ্ন, এবারে গিয়ে পা ধরলে সত্যিই কি আবার বিগলিত হয়ে যাবেন প্রধানমন্ত্রী? নাকি যে কথাটা নির্বাচনী প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে, "আমি ১০ বছর ট্রেলার দেখিয়েছি, এবার ফুল মুভি দেখাবো। সুতরাং এবার পা ধরতে গেলে আর আর কিন্তু সেই ধরনের কোনো দয়া মায়া হবে না।" নাকি যে রাজনৈতিক সমীকরণে দাঁড়িয়ে রয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর কাছে কিছু বাড়তি সমর্থন অক্সিজেনের মতো হবে, আর আবারও ভাইপো বাবু ড্যাং ড্যাং করে বেঁচে যাবে আর বুক ফুলিয়ে বলবে, ১০ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু সেই কাজটি যদি প্রধানমন্ত্রী একবার ভুল করে ফেলেন, তাহলে এই বঙ্গে বিজেপি বলে আর কিছু অস্তিত্ব থাকবে? সেই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খেতে শুরু করেছে। এই সমস্ত প্রশ্নের উত্তর এবং কি ব্যাকগ্রাউন্ড, তার সমস্তটা ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা জানা যাচ্ছে, বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি সেটা হচ্ছে যে, আ স একটা একটা কাজে ২৫শে জুলাই সন্ধ্যাবেলায় দিল্লি উড়ে যাচ্ছেন পিসিমণি। এবার ১ম খটকাটা এইখানেই লাগছে। কেননা নতুন সরকার গঠন হয়েছে। হতেই পারে সমস্ত পুরনো রাজনৈতিক সমীকরণ ঝেড়ে ফেলে দিয়ে সবাই নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি করবেন, এবং রাজ্যের জন্য ভালো কিছু আদায় করে দিল্লি থেকে নিয়ে আসবেন। এইজন্য কারোর কিছু বলার নেই যদি এই ধরনের হয়। কিন্তু খটকাটা কোথায় লাগছে জানেন? এবারের বাজেট পেশ হচ্ছে ২৩শে জুলাই। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে যে বাজেটটি পেশ হয়েছিল সেটা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট ছিল না। সেটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট ছিল। কেননা যেহেতু ভোট হচ্ছে এবং সেখানে সরকার থাকবে কি থাকবে না, এইজন্য কখনোই পূর্ণাঙ্গ বাজেট, শেষ বাজেটটা করতে পারে না কোনো সরকার। তাদেরকে ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ ভোটের পর এই নতুন সরকার দায়িত্ব দেওয়া অবধি যতদিন চলবে সেইটার মতো তাদের বাজেট পেশ করতে হয়। ফলে অনেক কিছুই তারা ঘোষণা করতে পারেন না। এবার যখন নতুন সরকার ফর্ম হয় তারা এসে সেই ঘোষণাটা করেন। ফলে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের ভোট অন অ্যাকাউন্ট বাজেট হয়েছে, এবং পূর্ণাঙ্গ বাজেট সেটা কিন্তু ২৩শে জুলাই হচ্ছে। এখন রাজ্যের জন্য সত্যিই যদি কিছু দাবি দেওয়ার জায়গা থাকতো, তাহলে তো বাজেটের আগে সেই যাত্রাটা হতো, এবং যে আমার রাজ্যের জন্য এই জিনিস চাই। যেমন আমরা শুনছি বিভিন্ন রাজ্য থেকে সব মুখ্যমন্ত্রীরা ছুটে যাচ্ছেন। চন্দ্রবাবু নাইডু এসছেন, নীতিশ কুমার গেছেন। সকলেই গিয়ে, এমনকি গভীর রাতে গিয়ে চন্দ্রবাবু নাইডু বৈঠক করেছেন অমিত শাহের সঙ্গে, নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করছেন। রাজ্যের পাওনা গন্ডার ব্যাপার রয়েছে। কিন্তু ২৩শে জুলাই বাজেট পেশ হয়ে যাচ্ছে, আর
25শে জুলাই দিল্লিতে তার পদার্পণ হচ্ছে, এই জায়গাটা তাহলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্যের জন্য দাবি দাওয়া আদায় করা, রাজ্যের স্বার্থ নিয়ে সমস্ত কিছু রাজনৈতিক জায়গা ভুলে ফেডারেল স্ট্রাকচারকে সম্মান করা, এসব যে গালভরা বাণী, স্তুতি, সেগুলো শুধুমাত্র বাণী হিসেবেই থেকে যায়। বাস্তবের সঙ্গে তার কিন্তু কোনো রকম কোনো যোগ নেই। হলে কিন্তু বাজেটের আগেই পদার্পণ হতো। তাহলে কিসের জন্য যাচ্ছেন? যেটা শোনা যাচ্ছে যে ২৭শে জুলাই, আগামী ২৭শে জুলাই ভারতবর্ষের যে নীতি আয়োগ রয়েছে, সেই নীতি আয়োগের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতেই নাকি তিনি যাচ্ছেন। বেশ ভালো কথা। তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাবেন। কেন্দ্র রাজ্য সম্পর্ক, যে নীতি নির্ধারণের ব্যাপার, সেইগুলো আরো স্ট্রং হবে। খুব ভালো কথা। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে ২৭শে জুলাই বিকেলবেলায় হচ্ছে এই বৈঠক। আর ২৫শে জুলাই রাত্রে একজন উড়ে চলে যাচ্ছে। এতদিন আগে থেকে গিয়ে কি করবেন? কি দরকারটা আছে? ২ নম্বর যে প্রশ্নটা, যেটা খটকা মনের মধ্যে লাগছে, সকলেই প্রশ্ন তুলছেন যে শেষ কবে এই বৈঠকে যোগ দিয়েছিলেন মনে করা যাচ্ছে না। কিন্তু শেষ যে বৈঠক হয়েছিল ২০২৩ সালে, সেখানে অন্তত তিনি বৈঠকে যোগ দেননি। তাহলে রাজ্যের কথা ২৩ সালে মনে পড়েনি? এখন এসে মনে পড়ছে? ২৪ সালে এসে মনে পড়ছে? এই জায়গাটাও কিন্তু প্রশ্ন উঠছে। এবং শুধু নীতি আয়োগ নয়, কেন্দ্রের যেকোনো বৈঠক যেখানে কেন্দ্র রাজ্য সমন্বয়ের যে ব্যাপার থাকে, সেখানে আমরা দেখেছি যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে অব্দি, নিজে যাওয়া দূরের কথা, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে পাঠানো হয় না, এমনকি শীর্ষ আমলাকেও অনেক সময় পাঠানো হয় না। কোনো নিচু স্তরের আমলাকে মাঝে মাঝে পাঠানো হয়, মাঝে মাঝে সেই উপস্থিতিও থাকে না। তাহলে কি এমন পরিবর্তন হয়ে গেল যে এই নীতি আয়োগের বৈঠকে যোগদান করতে নিজেকে ছুটে যেতে হচ্ছে? এবং সবথেকে বড় কথা, আবারও বলছি, যে ২৭ তারিখ বিকেলে বৈঠক, ২৫ তারিখ রাত্রে যাচ্ছেন, ফিরছেন কবে? ২৮ তারিখ সকালবেলায়। নিজস্ব তো চার্টার্ড ফ্লাইট আছে। তাহলে যখন বৈঠক, শুধু বৈঠকে যোগ দেওয়ার ব্যাপার হলে বৈঠকের আগে গেলেন, বৈঠক করলেন, আবার রাত্রিবেলা বৈঠক সেরে ফেরত চলে এলেন। রাজ্যের জন্য এত কাজ করছেন, সবসময় ২৪ ঘন্টা ৩৬৫ দিন রাজ্যকে উৎসর্গ করে দিয়েছেন, রাজ্যবাসীর ভালোর কথা ভাবছেন, সেই জন্য আগের বৈঠকগুলো যাননি, এরকম গালভরা বুলি তো আমরা শুনেছিলাম। এবং অনেকেই সেটা আবার বিশ্বাসও করেছিলেন, সেই জন্য দুহাত ভরে ভোটও দিয়েছিলেন। সেটা ভাতা ভিক্ষার জন্য নাকি এইসবের জন্য জানা নেই। তো যাই হোক, সেই কাজ না করে দুদিন আগে যাচ্ছেন, একদিন পরে আসছেন। কাণ্ডটা কি ঘটছে? এবং এইখানে সবথেকে বড় যে কথাটা জানা যাচ্ছে, সেই কথাটা হচ্ছে যে আ আমলাকুলেও একটা কিন্তু নিজেদের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং সেই প্রস্তুতিটাকে ২ ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। নাম্বার ১, যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই নীতি আয়োগে যখন যোগ দেওয়া হবে, তখন যে বক্তব্য থাকবে, তখন যে ডেটা দিতে হবে, সেইটার একটা প্রিপারেশন একটা টিম করছে। আরেকটা টিম ব্যস্ত রয়েছে, তারা এই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে সেখানে কি ধরনের কি হতে পারে সেইটা নিয়ে কথা বলা হচ্ছে। শোনা যাচ্ছে যেটা, যে আবাস যোজনার যে ব্যাপার রয়েছে, সেইটা নিয়েই কিন্তু বেশ তৎপরতা হয়েছে। কেন সেটা নিয়ে বেশ তৎপরতা হয়েছে? আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যে ঘোষণা হয়ে গেছে যে ১১ লক্ষ বাড়ি নাকি করে দেওয়া হবে। দিল্লির টাকা চায় না, ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু করে দেওয়া হবে। এইসব রয়েছে। এবং সেখানে যেটা ক্যালকুলেশন পাওয়া যাচ্ছে, প্রায় ১৭,০০০ কোটি টাকা লাগবে এই ১১ লক্ষ বাড়ি করতে। এখন যে অবস্থায় রাজ্যটাকে নিয়ে চলে গেছেন, খেলা মেলা, দান খয়রাতি এইসব করে সেখানে ১৭,০০০ কোটি টাকা দেওয়া সত্যিই দুঃসাধ্য। আর দিলে ওই কি একটা ভান্ডার করেছেন, সেই ভান্ডার ফুটে টাইটাই ফুস হয়ে যাবে। সুতরাং সেইটার উপর নাকি জোর দিতে বলা হয়েছে আমলাদের, তার প্রিপারেশন চলছে। এবং সবথেকে বড় কথা, স্বাস্থ্য মন্ত্রকের টাকা এসে গেছে। এখন বাকি রয়েছে এই আবাস যোজনার টাকার ১০০ দিনের কাজের টাকা। এইটা যদি নিয়ে আসতে পারা যায়, তাহলে কিন্তু একটা বড় রাজনৈতিক স্বস্তি আসবে। এই নিয়েই বৈঠক হবে? নাকি ওই জুলাই মাসের শেষ দুদিন, ৩০ তারিখ কলকাতা হাইকোর্ট এবং ৩১ তারিখ সুপ্রিম কোর্ট। ৩০ তারিখ কলকাতা হাইকোর্টে হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা, যেখানে সিবিআই, ইডি ফাইনাল তাদের সমস্ত কিছু দেবে বিচারপতি, সেইটা এক্সপেকটেশন সেট করে রেখে দিয়েছেন, নির্দেশ দিয়ে রেখেছেন। অন্যদিকে ৩১ তারিখ বেলায়েম ত্রিবেদী, তার এজলাসে কিন্তু কয়লা পাচারের মামলা আছে, এবং সেখানে সেই দিনের শুনানি কিছুতেই সেটাকে স্থগিতাদেশ দেওয়া যাবে না, এটা স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন। ফলে সেইখানে কি কোনো বড় গাঁট আছে? বারবার তো এই নিয়োগ দুর্নীতি, কয়লা চুরি এইসব কাণ্ডের ডাক এসেছে, কিন্তু আল্টিমেটলি কিছু হয়নি এখন অবধি, কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা ছাড়া। এবং অতীতে দেখা গেছে
যখনই এরকম ক্রিটিক্যাল ডেট এসেছে, আদালতের ডেট এসেছে এবং যেখানে মনে হয়েছে কনভিকশন হয়ে যেতে পারে, বড় কোনো শাস্তির খাঁড়া নেমে আসতে পারে, তখনই অদ্ভুতভাবে মোদি বাবার সঙ্গে একটা বৈঠক করার আমরা চেষ্টা দেখেছি এবং সেই বৈঠক শেষ পর্যন্ত হয়েওছে। অনেক সময় বলা হয়েছে রাজ্যে দাবি-দাওয়া নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, দাবি-দাওয়া নিয়ে বৈঠক অথচ সঙ্গে কোনো আমলা, কোনো মন্ত্রী কেউ যাননি। এমনকি আপনার সঙ্গে যদি আমার দাবি-দাওয়ার বৈঠক হয়, তাহলে সেখানে তো এট লিস্ট হাতে একটা ফাইল থাকবে, একটা কাগজ থাকবে, একটা লিস্ট থাকবে, একটা তালিকা যেটা দেখে হবে যে আমার এই বাকি আছে, এইটা আমি পেতে পারি, এইটা কি আমাকে এক্সট্রা দেওয়া যায়? কিচ্ছু ছিল না। ফুলের তোড়া, গেলেন, বৈঠক হলো, চলে এলো এবং তারপর আমরা দেখলাম যে এক্সপেকটেশন সেট হয়েছিল ওইসব দুর্নীতিকাণ্ডের মামলায়, সেইগুলোতে অদ্ভুত একটা নীরবতা এবং সেখানে আদালতও বিভিন্ন সময়ে ক্ষিপ্ত হয়েছে তদন্তকারী সংস্থার উপর, তাদেরকে প্রশ্ন করেছে যে, "আপনাদের এই গাফিলতি কেন? এটা স্লো রেটে কেন যাচ্ছে?" যদিও তারপরে তদন্তকারী সংস্থার উপরে কিন্তু আ আর কিন্তু সেইভাবে চাপ আসেনি আদালতের। যদিও কলকাতা আদালতে শেষ যে শুনানি হয়েছিল, সেখানে জাস্টিস অমৃতা সিনহা পরিষ্কারভাবে ইডির আইনজীবীকে জানিয়ে দিয়েছিলেন যে, "আপনাদের কিছু অফিসারের ভূমিকার খবর আমার কাছে আসছে এবং সেই যে জায়গা থেকে আসছে সেটা ফেলে দেওয়ার মতো জায়গা নয় এবং এই জায়গাটায় তাদের সাবধান হতে বলুন। আমি যখন আদালত মনিটর তদন্ত করাচ্ছি, তার মানে সব দিক থেকেই আমার নজরটা রয়েছে।" অর্থাৎ ইডির ভূমিকা কিন্তু আতশকাচের তলায় রয়েছে এবং তাদের ভূমিকা যে সব ক্ষেত্রে সদর্থক এটাও কিন্তু নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ইডি বলুন, সিবিআই বলুন, তার দায় কি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরা সত্যিই এড়িয়ে যেতে পারেন? এরা চাইছেন যে কোনো ব্যাপার তোমরা খুঁজে বার করো, আর ইডি অফিসাররা নিজে থেকে সেখানে রিল্যাক্স হয়ে যাচ্ছেন, সেখানে তদন্তটা সঠিকভাবে করছেন না। অদ্ভুতভাবে কাউকে ডাকাডাকির ব্যাপারে একটা সেখানে ঢিলেমি চলছে, আর সেইটা কিচ্ছু জানতে পারছেন না প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আর জানার পরও তারা কিছু করতে পারছেন না বা করছেন না। এতখানিই তারা স্বাধীনতা দিয়ে রেখেছেন এই এজেন্সিগুলোকে। এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু মোদ্দা কথা যেটা দেখা যাচ্ছে, যখনই বিপদে পড়েছে তখনই কিন্তু মোদি বাবার পা ধরতে দিল্লি ছুটে গেছেন এবং তারপরেই একটা অদ্ভুত সমঝোতা হয়েছে এবং কিছু সেখানে হয়নি। উল্টো দিকে একটা প্রশ্ন আমরাও তুলেছি বারবার যে এই সমঝোতাটা হবে কেন? এই মোদি বাবু একে ছাড়বেন কেন? সেখানে অনেকেই যে যুক্তিটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে, মানে গত লোকসভার বেসিসে যে লোকসভায় বিল পাস হলেও রাজ্যসভায় তো বিল পাস করানো শক্ত, সেইখানে সহযোগিতার দরকার আছে। গোপন আন্ডারস্ট্যান্ডিংটা সেইটার জন্যই রয়েছে। আর এবারে তো আরো সাড়ে সর্বনাশ। রাজ্যসভাতে তো আসন আরও কমে গেছে, ৮৬ তে নেমে এসছে। অন্যদিকে লোকসভাতেও কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নেই। যারা ২ শরিক আছে তারা কিন্তু মাঝেই ব্যাগরা দিচ্ছে, এখন থেকেই গাঁই করে ব্যাগ গিয়া দিচ্ছে। ফলে সেই সমস্ত জায়গায় কিন্তু লোকসভা, রাজ্যসভা সব জায়গাতেই চাপ রয়েছে। আর সেখানে আর যাই থাকুক নাই থাকুক, পিসিমণির হাতে কিন্তু অনেকগুলো ভোট রয়েছে, যেগুলোকে বাংলার মানুষ পাঠিয়েছে। সুতরাং সেইগুলো দিয়ে, "বাবা আমি পাশ থেকে, আমি পিছন থেকে আমি তোমাকে সমর্থন করে দেবো, তোমার বিলগুলোকে পাস করিয়ে দেবো। শুধু আমাদের আলালের ঘরের দুলালটাকে কিছু করো না।" এই সমঝোতা যেতেই পারে। আর যাওয়ার পর নিজের সরকার বাঁচাতে মোদি বাবা কি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন? যদি নেন, এবারে তিনি কিন্তু নিজের কথার খেলাপ করবেন এবং বাঙালি ধৈর্য হারাতে এমন একটা জায়গায় চলে গেছে, এবার যদি কোনো রকম কিছু না হয় এবং এই বৈঠকের পরেই যদি সেই জিনিসটা আটকে যায়, তাহলে প্রধানমন্ত্রীর পার্টিকে একটা কিন্তু চরম শিক্ষা দেওয়ার জন্য বাংলাও প্রস্তুত হচ্ছে। সব মিলিয়ে ২৩ তারিখ বাজেট এবং তারপর ২৫ তারিখ তার দিল্লিতে পদার্পণ, ২৮ তারিখ ব্যাক এবং ৩০-৩১ কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সব দিকেই একটা টান ব্যাপার চলছে তো, আমাদের নজর থাকবে। কিন্তু সেটিংটা কি জিইয়ে থাকবে? নাকি এবার সেটিং টাই ফুইশ হবে, আর আল্টিমেটলি যে কথাটা প্রধানমন্ত্রী দিয়েছিলেন নির্বাচনী প্রচারে এসে, সেটাই তিনি রক্ষা করবেন? দুর্নীতিবাজরা আর যাই হোক, তাঁর আমলে রক্ষা পাবে না। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।